ain't got no money, her clothes are kind of funny, her hair is kind of wild and free. Oh, for love grows where my road there it goes, and nobody knows like me. আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা নিয়েছি আরেকটি ভ্রমণ ভিডিও। আজকে আমাদের উদ্দেশ্য মাউন্ট ফুজি বা ফুজিসান। আমরা শ্রীনগর থেকে দুইটি গাড়ি নিয়ে সকাল 8টার দিকে রওনা দিয়েছি। এবার গাড়ির বক্স বাজতে শুরু করেছে, সাথে মনের বক্স। ডান্স দেখে কে সবাই গাড়িতে বসেই নাচতে শুরু করে দিলাম আমাদের ভ্রমণ যাত্রা। এখন থেকে দুইটি গাড়ি, আমরা 9 জন মানুষ একসাথে রওনা দিয়েছি। এবার নাচতে শুরু। শাহিন ভাইয়ের সাথে নাচতে ড্রাইভ করতেছে। কি সুন্দর দৃশ্য। সাথে সাব্বির ভাই অন্য একটি গাড়ি চালাচ্ছিল। দুইজনে খুবই দক্ষ। কি সুন্দর প্রাকৃতিক দৃশ্য। মনে হয় কি আমরা কোনো বাস্তব চিত্র থেকে, মানে আমাদের ঘরে যে ক্যালেন্ডার টানানো থাকতো না, যেই ছবিগুলো, সেই ছবির দৃশ্যে আমরা ক্যালেন্ডারের মধ্যে ঢুকে যাচ্ছি। হ্যাঁ, মনে হয় কি এক স্বপ্নের রাজ্যে। জাপানের সৌন্দর্য আসলে টোকিওর থেকে বের হইলে, আর সেই ক্ষেত্রে মিস্টার ফুজিতে যাওয়ার পথে যে সুন্দর দৃশ্যগুলা, এই দৃশ্যগুলো খুবই ভালো লাগে। কানাগাওয়া কেন অথবা শিজুকা কেন, এগুলো আসলে জাপানের সৌন্দর্যের অন্যতম সুন্দর প্রিফেকচারগুলো। আমরা অল্প একটু সময়ের জন্য বিশ্রাম নিয়ে নিয়েছিলাম, যেহেতু আমরা অর্ধেক পথ প্রায় চলে এসেছিলাম। এটাও প্রায় 1050 মিটার বা 1000 মিটারের মতো উচ্চতায় আছে এখানে আমরা গাড়ি যেখানে। এখানে যে দেখতেছেন এগুলো সুন্দর মেঘ দেখা যায়, কুয়াশার মধ্যে, কুয়াশা না, এগুলো মেঘ। এই মেঘের রাজ্যে এখন যাইতেছি, টানেল পের হয়ে আবার সুন্দর দৃশ্যগুলো দেখতেছি, আর সাথে ভিডিও করতেছি সবাই। আসলে সুন্দর দৃশ্য দেখলে অনেক সময় আমি ভিডিওটা মামা দিয়ে করে চোখ দিয়ে দেখতেছিলাম মন ভরে। যদিও আমি এর আগেও মিস্টার ফুজিতে ভ্রমণ করা হয়েছে আমার, কিন্তু এবার দ্বিতীয়বারের মতো যাচ্ছি। তবে এবার আমাদের বন্ধুদের সাথে গাড়ি নিয়ে, এর আগের বার গেছিলাম বাসে, একটি বড় ট্যুর গ্রুপের সাথে, যেটা বাংলাদেশের সকলে মিলে আমরা প্রায় 3টি বাস নিয়ে গেছিলাম। এখন দেখুন কত সুন্দর যে পাহাড়ের রাস্তার পাশে যে গাছপালা, এগুলো দেখতে যাচ্ছিলাম। জাপানের আসলে মূলত 3টি সুন্দর অথবা পবিত্র পাহাড়ের মধ্যে মিস্টার ফুজি হয়েছে অন্যতম। এটাকে ধর্মীয়ভাবে চিন্তা করলে শিন্তো এবং বৌদ্ধ ধর্মীয় অনুযায়ী আধ্যাত্মিক ঐতিহাসিক গুরুত্ব রয়েছে এই পাহাড়ের। তাই জাপানিজরা এই পাহাড়টাকে পবিত্র পাহাড় হিসাবে বিবেচনা করা হয়। তাই মিস্টার ফুজি তাদের শুধু একটি ভ্রমণের জায়গা না, এটি আসলে তাদের একটি পবিত্র স্থান বলা যায়। ব্র্যান্ড অফ জাপান, বা যখন মিস্টার ফুজির কোনো ছবি কোথাও ইউজ করা হয়, ব্যবহার করা হয়, সেই ক্ষেত্রে এটাকে জাপানের একটা প্রতীক হিসাবে চিহ্নিত করা হয় সারা বিশ্বে, যে কোনো জায়গায়। সারা বিশ্বের কাছে জাপানকে অনেক সময় পরিচিত করার ক্ষেত্রে মিস্টার ফুজি অথবা তাদের যে বিভিন্ন বৌদ্ধ মন্দিরের যে দৃশ্যগুলো দেখানো হয়। তাই এখন আমরা অনেকটা এখানে আসলে মোটামুটি অর্ধ উচ্চতায় চলে এসেছিলাম, বা 2000 মিটারের কাছাকাছি। এখানে নিঃশ্বাস নিতে কিছুটা কষ্ট হইতেছিল, গাড়ি তো বারবার শুধু উঠতেছিল। এখান থেকে ওই যে মিস্টার ফুজিসান বা পাহাড়টা দেখা যাইতেছে। এই পাহাড়টা আসলে পাদদেশ থেকে, বা যেহেতু এটা উচ্চতা অনেক বেশি, তাই দূরের থেকে এটা দেখতে সৌন্দর্য আর বেশি লাগে। যত কাছে যাওয়া যায় তখন আসলে ওখান থেকে নিচের দৃশ্যগুলো বেশি সুন্দর লাগে। যেমনটা মনে হয় মানুষের সফলতার উচ্চতা যদি সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে যায়, তখন দূরের মানুষ তার সৌন্দর্য দেখে, তার পরিবারের মানুষ সেই দৃষ্টিকোণ থেকে এতটা সুন্দরভাবে তাকে অনুভব করতে পারে না যতটা। তাই আপনি যত উচ্চতায় যাবেন তখন নিচের দৃশ্যগুলো বেশি সুন্দর লাগবে। আমরা মোটামুটি খুব কাছাকাছি চলে এসেছিলাম। এখানে 5টি স্টেশন আছে ওঠার জন্য বা যাত্রীদের জন্য। তো সেই জায়গায় আমরা 5ম স্টেপ পর্যন্ত উঠবো, যেহেতু আমরা গাড়ি নিয়ে এসেছি, প্রাইভেট কার। তো এখানে যাতায়াতের ক্ষেত্রে টোকিও থেকে বা অন্য সাইড থেকে 3টি ওয়ে আছে, বাস, ট্রেন অথবা নিজেদের প্রাইভেট কার থাকলে। তো অবশ্যই সাইকেল বা মোটরসাইকেল নিয়ে অনেকে যাতায়াত করতে পারে, সেটা অবশ্য তাদের সেই দক্ষতা লাগে। আর যাদের ড্রাইভিং দক্ষতা খুবই স্কিলফুল বা খুবই ভালো দক্ষ, তারাই এখানে ড্রাইভ করার সাহস করে, যেহেতু পাহাড়ি রাস্তা। তো যাদের মনে একটু ভয় আছে তাদের জন্য একটু কষ্ট করেই। দেখতেছিলাম এত উপর থেকে, দেখুন ওই পাহাড়ের উপর দিয়ে যখন গাড়ি চলতেছে, গাছগুলো কেমন দেখা যায়, দৃশ্যগুলো কেমন দেখা যায়। আমি ক্যামেরা ধারণ করার চেষ্টা করেছি যাতে আপনারা সবাই সুন্দরভাবে দেখতে পারেন। এই আর কি। এখন দেখা যায় কি, উপর থেকে যখন আমরা তাকাই, পৃথিবীর যে মেঘের অংশগুলা বলেন অথবা নিজের গাছগুলো বলেন, সেগুলোকে অনেক ছোট দেখা যায়। তো এখন দৃশ্যগুলো হয়তো বা ক্যামেরা এইভাবে বোঝানো সম্ভব না, কিন্তু বাস্তবে মনে হয় যেন কি এক স্বর্গীয় যে ফিলিংস বা বলা হয়, যে মানে এত সুন্দর একটা প্লেসে যাইতে পারছি। প্রতিটা ছাত্র অবস্থায় যখন মানুষ জাপান নিয়ে স্বপ্ন দেখে, মিস্টার ফুজিতে যাওয়ার স্বপ্ন সকলে মন থেকে বুনে, যেটা আমিও বুনেছিলাম। তো সৌভাগ্যক্রমে আল্লাহ পাকে অশেষ রহমতে
আমি সহ আমার বন্ধুদের এখানে কয়েকবার আসার সুযোগ হয়েছে। আমি 2বারের মতো আসছি, অনেকে 3বার 4বারও আসছে, আবার অনেকে এখনো পর্যন্ত আসার সুযোগ হয় নাই। তবে যদি কেউ ছাত্র অবস্থায় এখানে আসেন অথবা যে কোনোভাবে জাপান আসেন, ঘোরার প্ল্যানের মধ্যে মিস্টার ফুজিকে অবশ্যই রাখার চেষ্টা করবেন। এটা আসলে অন্যরকম একটা অনুভূতি দিবে আপনাকে। হয়তো বা এই জায়গাটায় ওঠার পরে দেখা যায় আসলে কত সুন্দর লাগে। মেঘের উপরে হয়তো আমরা বিমানে চলছি, কিন্তু এখানে বাস্তবিকভাবে অনেক সুন্দর লাগতেছিল। মিস্টার ফুজির যত উপরে আসলাম, এখন দেখা যাচ্ছে মিস্টার ফুজির সৌন্দর্য থেকে নিচের সৌন্দর্যগুলাই বেশি সুন্দর লাগতেছিল। তাই আপনি যখন ক্যারিয়ারের সর্বোচ্চ সফল পর্যায়ে চলে যাবেন, তখন আপনার নিচের যে মানুষগুলো থাকবে তাদের আচার আচরণ বা সকল কিছু আপনি সহজে পর্যালোচনা করতে পারবেন, এবং সেটা একটা আপনাকে আলাদা ফিল দিবে। হ্যাঁ, আমি এখান থেকে মেঘগুলোকে সুন্দর করে একটু জুম করে দেখতেছিলাম। কি সুন্দর মেঘের উপরে আমাদের এখন অবস্থান। এটা প্রায় 3776 মিটার উচ্চতা বলা যায়, বা 12,389 ফুট, যা বিশ্বে অবস্থানের দিক থেকে 35তম সক্রিয় অগ্রগিরি। যদিও এটি 1707 বা 1708 সালের দিকে এটা সর্বশেষ অগ্নিগিরি দেখা গেছিল। জাপানিদের কাছে পজিশন যেহেতু খুবই পবিত্র একটি জায়গা, তাই এটাকে তাদের কাছে অন্যরকম একটি মূল্যায়নের জায়গা বলা হয়। তো এখানে আছে 5th স্টেশনটা, যে নাম এটা সবুরো লাইন বা 5th স্টেশন বলা হয়। এখানে আমরা গাড়ি নিয়ে আসতে পেরেছি। তবে জুলাই ও সেপ্টেম্বর মাসে পজিশন ওঠার প্রধান সময়। হ্যাঁ, সেপ্টেম্বর এই সময়টা আর কি 5ম স্টেপ পর্যন্ত ওঠা যায়। শীতের সময়টি বরফে ঢাকা থাকে, তো তাই একদম উপরে উঠতে দেয় না। দেখুন একজন BMW বাইক সহ মানে খুব দামি দামি গাড়ি নিয়ে এখানে আসছে, কারণ এটা খুবই স্পেশাল জায়গা। সবাই বিদেশিরা যারা ভ্রমণ করতে আসে, যারা ভ্রমণ পিয়াসী, সবাই চেষ্টা করে এখানে আসার জন্য। সবাই ছবি তুলতেছিল যার মতো করে, আমি সাথে ভিডিও করতেছিলাম, এবং মেঘগুলোকে আমি শুধু তাকাই দেখতেছিলাম, কত সুন্দর লাগতেছিল। সাদা মেঘের ভেলা। চৈত্র মাসের আকাশ আমার সাদা মেঘের ভেলা, কোথায় রইলা পান বন্ধুয়া রাখিয়া একেলা। একটু এগুলা দেখলে তো গান এমনি চলে আসে। হ্যাঁ, পজিশনের দৃশ্যগুলো আমি খুব কাছ থেকে দেখাচ্ছিলাম। এখানে উপরে যে অংশগুলো সাদা অংশগুলো দেখছেন, এগুলো বরফ জমা, ভিতরে অবশ্য অগ্নিগিরি। তো আগুনের বাইরে দেখা যায় কি বরফ, আবার বরফের ভিতরে দেখা যায় আগুন। আসলে পৃথিবীতে কোনটার মাঝে কি লুকাই আছে, এটা ভিতরে অ্যানালাইসিস না করলে বোঝা যায় না। ঠিক এরকম কিছু মানুষের বাহ্যিকভাবে মনে হয় খুবই রাগান্বিত ফেস, কিন্তু ভিতরে খুবই নরম। আবার কিছু মানুষ বাইরে দেখবেন খুবই ঠান্ডা, কিন্তু ভিতরে আপনাকে ফোন করে চলে যাবে। হ্যাঁ, তো এই আর কি আমরা দেখতেছিলাম। এরপরে আমি ওপর একটু ক্যামেরা বন্দি করে নিলাম, আসলে এটা স্মৃতি হিসাবে থাকবে। তো আমার বন্ধুরা সকলেই আর কি চেষ্টা করছিল নিজেদের ক্যামেরা বন্দি করার জন্য, তা আমিও আর কি মিস করি নাই। তো সবচেয়ে বড় বিষয় হলো যে ভ্রমণ করলে বারবার নতুন নতুন অভিজ্ঞতা তৈরি হয়। যেমন আমি যখন সাগরের পাশে যাই, তখন মনে হয় কি পৃথিবী সাগরই সবচেয়ে সুন্দর। যখন পাহাড়ে আসি তখন অন্যরকম। তবে পাহাড় ভ্রমণের সময় যদি কারো মানে ভ্রমণের ভয় থাকে, বা যেমন বিভিন্ন বমি করার বা সমস্যা থাকে, সেই ক্ষেত্রে একটু সেফটি নিয়ে যাবেন। আর অবশ্যই এখানে যদি কেউ ভ্রমণ করতে যান, শীতের পোশাক সাথে নিয়ে যাবেন, কারণ এটা উচ্চতার দিক থেকে অনেক উচ্চতা, তো অনেকটা ঠান্ডা আবহাওয়া থাকে। তো আর সাথে যদি কেউ ওটার 5 স্টেশনের উপরে যদি উঠতে চান, সেই ক্ষেত্রে আপনাদের হেঁটে উঠতে হবে। হ্যাঁ, তো হেঁটে ওঠার ক্ষেত্রে যদি কারো এরকম শখ থাকে, ইচ্ছা থাকে, 3 থেকে 4 ঘন্টার মতো সময় লাগে। কারো ক্ষেত্রে 5 ঘন্টা আমার লাগে সর্বোচ্চ উপরে ওঠার জন্য। তো সেই ক্ষেত্রে আর কি সময়ের একটা ব্যাপার থাকে, অথবা সাহস অথবা এনার্জির যে বিষয়টা থাকে, এগুলো আর কি ব্যালেন্স করে যদি সম্ভব হয়। আমরা এখন আর কি আস্তে আস্তে নামতেছি আর দেখতেছি। দেখেন সেই উপরের পর্যায়ে যে গাছগুলো কেমন দেখা যায়, পাহাড়ি গাছ দেখতেছি, আর সাথে সাথে বাহ্যিক দৃশ্যগুলো দেখতেছি। এখন আমাদের আর কি আমরা দ্বিতীয় একটি লক্ষ্যমাত্রায় চলে যাব, সেটা হলো ওখান থেকে প্রায় আরও 30 কিলোমিটার দূরে। ওখান থেকে আবার পাহাড়টা খুব সুন্দর দেখা যায়, এবং একটি মানে ফুলের বাগান থেকে দেখা যায়। জায়গাটার নামটা আমি একটু ভুলে গেছি। তো আমরা ওদিকে আর কি মুভ করতেছিলাম। তো ওখান থেকে হয়তো ভ্রমণ শেষে আমরা ব্যাক করবো এমন চিন্তা করে। তো এখন থেকে আর কি নামার পথে আর কি সাথে নাজিমুদ্দিন আবার একটু দুষ্টামি করতেছে, শাহিন ভাই একটু ক্লান্ত, আমি অবশ্য ক্লান্ত। এখন আইসা আবার আমরা নামলাম এখানে একটু রেস্ট করার জন্য, নিজেদের একটু চা পানি খাওয়ার জন্য। একটি ফ্যামিলি মার্ট কনভেনি ছিল, এখানে সকলে আমরা যার মতো করে যা খাওয়ার আইসক্রিম অথবা হালকা নাস্তা করে নিলাম। এখানে অনেকটা কুয়াশা দেখা যায়, এটা আসলে মেঘের একটা অংশ বলা চলে। আর আকাশটা একটু মেঘলা ছিল, কিছুটা কুয়াশা কিছুটা মেঘের একটি সংমিশ্রণ ছিল। যেহেতু ঠান্ডা আবহাওয়া, তো এখানে কুয়াশাটা সবসময় থাকে।
তো এখানে নিঃশ্বাস নিতে মোটামুটি একটু কষ্ট হয় নর্মাল স্পেস থেকে। হায় রে, আমাদের এখানে দেখছেন একটা পুলিশ কাকা গাড়ি থামাইছে, মনে হয় কি 50 টাকা বা 100 টাকা চাইতেছে। আসলে এটা দেখে বাংলাদেশের পুলিশের কথা মনে পড়ছিল আমার। হ্যাঁ, বাংলাদেশের পুলিশ এরকম, কিন্তু এখানে আসলে বিষয়টা আলাদা। উনি হয়তো রুলস অমান্য করার কারণে পুলিশ ওনাকে থামাইয়া সরি করে দিল, ওনাকে সাইডে চাপাই নিয়ে যেতেছে যাতে অন্য কোনো গাড়ির ডিস্টার্ব না হয়। হ্যাঁ, এখানে কোনো একটা গাড়ি অপরাধ করলে তারা রাস্তাকে ব্লক করার চেষ্টা করে না, যাতে অন্য কারো ডিস্টার্ব না হয়। এটাই আসলে এখান থেকে ঝর্ণা পানি নামতেছিল। আর দৃশ্য এবার হয়েছে আমাদের আরেকটি ডেঞ্জার জোনে আমরা চলে যেতেছি। এটা আসলে অনেকটা পাহাড়ি রাস্তা, তো খুবই বিপজ্জনক রাস্তা। আর বৃষ্টি হয়েছিল, রাস্তা ভেজা ছিল। তো এখানে ড্রাইভিং যদি কারো হাই স্কিল থাকে তাদের যাওয়া উচিত। নর্মালি আসলে রিস্ক নিয়ে আমি মনে করি না এখানে যাওয়াটা উচিত। একলো মেঘ বা কুয়াশার মধ্যে দিয়ে আর পাহাড়ি রাস্তা, হালকা বৃষ্টি বৃষ্টি ভাব, মানে কি বলবো আসলে। একদিকে যদিও মানে ভয় লাগতেছিল রাস্তাগুলোর কারণে, মানে খুবই বিপজ্জনক রাস্তা, কিন্তু মানে আমার কাছে মনে হয় যে এটা আসলে বেস্ট একটা ট্যুরের মতো ছিল। হ্যাঁ, হয়তো বেস্ট তো মানুষ যখন যেখানে যায় সেখানে বেস্ট মনে হয়, কিন্তু বেস্ট যেগুলো আছে তাদের মধ্যে এই ট্যুরটা আসলে অন্যতম থাকবে। কি এক সুন্দর দৃশ্য, যেই পাহাড়ি রাস্তা কীভাবে কাইটা বানাইছে আসলে জাপানিজরা, মানে এগুলো আমার মনে হয় যে ওরা যখন এইসব রাস্তাঘাট বানাইছে, এটা মানে বাংলাদেশের প্রেক্ষাপট থেকে চিন্তা করলে এটা আসলে অসম্ভব পর্যায়ে। কারণ এখানে যে পরিমাণ ব্যয়বহুল এবং এটা রক্ষণাবেক্ষণ করার ক্ষেত্রে, কারণ পাহাড় থেকে যে কোনো সময় মাটি ভেঙে পড়ার ভয় থাকে। আর ভূমিকম্প প্রবণ একটি দেশে এই কাজগুলো করছে, এটা আসলে সাহসিকতা এবং অর্থে দুইটা বিষয়ের যোগানের ক্ষেত্রে চিন্তা করলে ওরা। আর দেখতেছিলাম কি পরিমাণ, কি সুন্দর, হায় হায়, মানে শুধু তাকাই থাকতেছিলাম। আর একদিকে মানে নিঃশ্বাসও বন্ধ হইতেছিল যে গাড়ির আশেপাশে যে ইয়াগুলো, কিছু কিছু জায়গায় মনে করেন মানে অনেক নিচু জায়গা দেখা যাইতেছিল। যদি কোনো কারণে এখানে গাড়ি স্লিপ করে বা উপরে ওঠার সময় কোনো গাড়ির একটা দুর্ঘটনা ঘটে, সেটা সেই জীবনে একটি বড় ক্ষতি হিসাবে আর কি পরিলক্ষিত হবে। তবে আমরা আল্লাহ আল্লাহ করতেছিলাম। এবং আমাদের শাহিন ভাই যেহেতু অনেক মোটামুটি পুরানো ড্রাইভার ছিল, তাই সাহস ছিল, সমস্যা নেই। শাহিন ভাই খুব ইজিলি ডিল করছে, সাব্বির ভাইও খুবই দক্ষ ড্রাইভার। এই যে এখন পাহাড় উঠতেছি আর সাইডে এখান দিয়ে আর কি, এটা মানে কিছু কিছু মোড়গুলো ছিল খুবই ভয়ানক, মানে মোটামুটি হাই স্কিল ছাড়া সম্ভব না। তো মোটামুটি জাপানে যারা ড্রাইভিং করে আমি দেখেছি সবাই মোটামুটি এই ধরনের রাস্তা চললে অভ্যস্ত। তো একটা সময় আসলে তাদের এই ভয়টা কাজ করে না। যদি বাংলাদেশে পাহাড়ি রাস্তা খুবই কম, তাই নতুন যারা যাবে তা বা নতুন বাংলাদেশ থেকে এসে যদি কেউ ড্রাইভিং করেন একটু সাবধান থাকা উচিত, সেটাই বললাম। হ্যাঁ, এখন আর কি আমরা মোটামুটি অন্য প্লেসের কাছাকাছি চলে আসছি। তো মানে কি বলবো যে আমরা প্রায় 3-4 ঘন্টা যে ড্রাইভ করার পথে যখন দেখলাম, এই দেখুন পাহাড়ি রাস্তাগুলো কীভাবে লোহার শিক দিয়ে বাইরে রাখে, যাতে এই মাটিগুলো পইরা কারো বিপদ না হয়। হ্যাঁ, কারণ এখানে আসলে এরা সেফটিটা কি হাই প্রায়োরিটি দেয়, এটা আর কি আমার দেখা। তো ভালো লাগে এগুলো দেখলে, যে কোনো একটা জায়গায় গেলে মানে নিজের মন থেকে একটা ইয়া করা যায় যে মোটামুটি আমি মানে রাষ্ট্রীয়ভাবে সেফটি একটা ইসে আসি। তো এখানে ব্যয়বহুল হলেও এই জিনিসটা ভালো লাগে। তো এখানে দেখেন কি পরিমাণ পাহাড়ি রাস্তা, এগুলো আর কি একই সাথে মনে করেন আনন্দময়ও লাগতেছে, আবার একটু ভীত সংকুচিত হইতেছিলাম। তো সকলে আর কি দেখাচ্ছে তাকাই দেখতেছি। এখন মনে করেন যে এরিয়াটা যাইতেছে এটা ফুজিসান থেকে একটু দূরে, 40-50 কিলোমিটার দূরে হবে। তো এই স্থানটা ভ্রমণ করে, এই স্থানটা থেকে আমার মনে হয় যে জার্নিটা করছি, জার্নিটা বেশি সুন্দর ছিল। হ্যাঁ, যে পরিমাণ ওয়েদারটা আর জার্নির অবস্থান চিন্তা করলে খুবই সুন্দর ছিল। তবে আমার মনে হয় যে যদি কেউ জাপানে আসতে চান, তাদের এই পাহাড়ি অঞ্চলগুলা অথবা সমুদ্র, এই দুইটা জিনিসই জাপানে অনেক সুন্দর লাগে। আমি এবং আমাদের বড় ভাইরা যারা আসলে তাদের বিভিন্ন ব্যক্তিদের কাছ থেকে আমি শুনেছি। আর আমি এই পর্যন্ত ভ্রমণ যেগুলো করছি আমার কাছে খুবই ভালো লাগছে। যদি কেউ জাপান আসেন, অবশ্যই জাপানের বিভিন্ন জায়গায় ঘুরবেন। আর যারা ছাত্র আছেন তারা অবশ্যই মাসে একবার হোক বা 2 মাসে একবার হোক সময় করে একটু ঘুরবেন। মানসিকভাবে ভেঙে পড়বেন না। মানসিকভাবে হয় কি, আপনি একা থাকতে থাকতে একটা সময় ভেঙে পড়ার ভয় থাকে। তো আর কি আমরা মাঝে মধ্যে একটু আনন্দ করি, ঘোরাফেরা করি। এটা এখন আবার একটু ভিডিও করে ছাড়ার চেষ্টা করি যাতে। তবে যদি কেউ দেখেন ভালো লাগে, অবশ্যই আমাদের লাইক বা শেয়ার করে আমাদের পাশে থাকবেন, আমাদের একটু উৎসাহ দিবেন যাতে পরবর্তীতে আরও ভালো ভিডিও করতে পারি। সারাদিন আমরা যে জিনিসগুলো দেখি অন্য কেউ দেখাইতে পারলে একটু ভালো লাগে, এই আর কি। তবে এখন আমরা মোটামুটি অন্য যেই জায়গায় যাবো তার কাছাকাছি চলে আসছি। তো একটু সময় নষ্ট করছেন আপনারা আমাদের এই ভিডিওটা দেখে। যারা দেখছেন তাদেরকে মন থেকে ধন্যবাদ, এবং আশা করি আগামীতে আমাদের দেখবেন এবং সাপোর্ট করবেন। এরপরে সর্বশেষে আপনাদের জন্য মজা আছে, আমরা ওখানে গিয়া কি সবাই নাচানাচি করতেছিলাম, তার একটু ভিডিও রাখছি। তবে দোয়া রাখবেন সবাই আমার জন্য। আসসালামু আলাইকুম।